ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এ আপনি যদি একজন বিগিনার হন এবং জিরো থেকে আরম্ভ করতে চান, তাহলে কিভাবে শুরু করবেন এবং কোন বিষয়গুলোর উপরে বেস করে আগানো উচিত, প্রথমে তার উপরে একটি ম্যাপ তৈরি করে নেওয়া প্রয়োজন। সো আমি এখানে ব্রিটিশ কাউন্সিলের অ্যাপ্টিসের যে কারিকুলামটি রয়েছে, অর্থাৎ হচ্ছে তারা যে বিষয়গুলোর উপরে বেস করে টেস্ট গ্রহণ করে থাকে, সেটাকে পারফেক্ট বলে মনে করেছে এবং সেটাকে কপি করে এখানে নিয়ে এসেছি। দেখেন, আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো একটি ম্যাপ তৈরি করবেন, যেখানে হচ্ছে আপনি কি শিখবেন বা কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দেবেন প্রথমে, এটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে রয়েছে ১ নম্বরে কোর। কোর মানে হচ্ছে গ্রামার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের বেসিকটা আরকি। সেখানে আপনার কি থাকে? গ্রামার থাকে অ্যান্ড ভোকাবুলারি থাকে। অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কিন্তু জানতেই হবে। দ্বিতীয়ত রয়েছে লিসনিং, অর্থাৎ লিসনিং এর উপরে আপনার কিছুটা দক্ষতা থাকতে হবে। সেই লিসনিংটা আপনি বিভিন্নভাবে অর্জন করে নিতে পারেন এবং এটার উপরে আমি পরবর্তীতে আরো দিক নির্দেশনা দেব, বা আপনারা হয়তো জানেন YouTube বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক ইনফরমেশন পেয়ে থাকেন। সেভাবে করে লিসনিংটাকে ইমপ্রুভ করতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে ৩ নম্বরে রয়েছে স্পিকিং। স্পিকিং অর্থাৎ হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখতে আসছি, স্পিকিং করতে না পারলে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা হচ্ছে না, বা ল্যাঙ্গুয়েজটা পারফেক্টলি আমরা ইউজ করতে পারছি না। তো এইজন্য আমাদের স্পিকিং এর প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে করব সেটা ডিটেইলে পরে আসবো। নাম্বার 4 এ দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে রিডিং। অর্থাৎ আপনি যদি রিডিং না করেন, তাহলে আপনি ভোকাবুলারি এনরিচ করতে পারবেন না, আপনার সেন্টেন্স কনস্ট্রাকশন এর উপরে দখল থাকবে না, আপনি মিনিং বুঝবেন না। অর্থাৎ অনেক রকমের প্রবলেম হবে। সো রিডিং ছাড়া কখনোই ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি শেখা পসিবল না। এরপর দেখতে পাচ্ছি আমরা ৫ নম্বরে রয়েছে রাইটিং। অর্থাৎ আপনি গ্রামার শিখবেন, গ্রামারটা আসলে কোথায় কাজে লাগাবেন। গ্রামার দিয়ে তো আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন করতে হবে। সেন্টেন্স তৈরি করতে হবে। সেই সেন্টেন্সটাকে আমরা মাঝে, মাঝে বলব, মাঝে, মাঝে রিটেন ফরমেটে ব্যবহার করব। এভাবে করে আমাদের রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। ডিটেইল পরে আসবে। তাহলে দেখুন, সাধারণত আমরা জানি যে ইংলিশে ৪ টা স্কিল থাকে। অর্থাৎ যেকোনো ল্যাঙ্গুয়েজেরই ৪ টা স্কিল থাকে। লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই ৪ টা থাকে। সো লিসনিং এবং স্পিকিং এই ২ টা হচ্ছে প্রথমে দেয়া হয়েছে এই কারণে, কারণ প্রথমে আমরা শুনি, তারপর হচ্ছে বলার চেষ্টা করি, দেন আমরা পড়ার চেষ্টা করি এবং তারপর হচ্ছে রাইটিং, লেখার চেষ্টা করি। তাহলে দেখুন, এখানে ৪ টি যে মডিউল রয়েছে বা স্কিলস রয়েছে, ৪ টির মধ্যে ২ টো হলো ইনপুট এবং ২ টি হলো কিন্তু আউটপুট। আমরা কিন্তু লিসনিং এর মাধ্যমে এবং হচ্ছে রিডিং এর মাধ্যমে আমরা ইনফরমেশন জানি, ভোকাবুলারি জানি, সেন্টেন্স স্ট্রাকচার শিখি, অর্থাৎ ইনপুট নেই। অ্যান্ড হচ্ছে আউটপুটটা কিরকম আসে স্পিকিং এবং রাইটিং এর মাধ্যমে। তাহলে হচ্ছে ৪ টি স্কিলের মধ্যে ২ টি হলো হচ্ছে ইনপুট এবং ২ টি হচ্ছে আউটপুট। সো আপনি কিন্তু ইনপুট বাদ দিয়ে আউটপুট করতে পারবেন না, আবার আউটপুট বাদ দিয়ে কিন্তু ইনপুটটা সম্ভব হচ্ছে না। তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে প্রপার আমাদের যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে আমাদের যে উদ্দেশ্যটা থাকে, সেই উদ্দেশ্যটা আসলে সফল হচ্ছে না। So, those who are really interested to learn this global language, this video can be the first step on your English language journey. দেখুন, এই স্লাইডে আমি একটি ডায়াগ্রাম তৈরি করেছি। আসলে এটা হচ্ছে একটি সিকোয়েন্স। আমরা আসলে কি শিখতে আসছি দেখুন তো? আমরা শিখতে আসছি আসলে ল্যাঙ্গুয়েজটা শিখতে আসছি। ল্যাঙ্গুয়েজ আমি বলতে চাচ্ছি কিন্তু সব স্কিলগুলোর মধ্যে থাকবে এবং এভাবেই কিন্তু আমরা একটি ভাষাকে আয়ত্ত করতে পারি। সো আমরা শিখতে এসেছি ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের কিন্তু দেখলাম যে ভোকাবুলারি বা ওয়ার্ডস ব্যবহার করতে হয়। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মানে কি? সেখানে কতগুলো সেন্টেন্স থাকে, বা হচ্ছে মৌখিকভাবে যখন বলি সেগুলো হচ্ছে কথা হয়। সো কথাগুলোর মধ্যে কি থাকে বা সেন্টেন্সে কি থাকে? ওয়ার্ডস থাকে শুধু। আচ্ছা, সেই ওয়ার্ডস গুলোকে আমরা কি করি? আমরা যখন একত্রিত করে একটি মনের ভাব প্রকাশ করি, তখন সেটা সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা, সো আমরা এখন সেন্টেন্সটা তো তৈরি করতে হবে। সেন্টেন্স তৈরি করতে গেলে আসলে আমরা শুরুটা কোথায় করব? Where to start? সো আমরা শুরুটা করব হচ্ছে ভার্ব থেকে। ভার্ব থেকে কেন শুরু করব? কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে আমরা যখন বাংলায় কথা বলি, তখন কিন্তু ভার্ব ছাড়া একটি কথাও বলতে পারি না। অনেক সময় দেখবেন যে আমরা ভার্ব ছাড়া কিছু কথা বলতে পারি। যেমন হচ্ছে এটা হয়তো আমাদের হচ্ছে ভুল বোঝাবুঝি। অনেক সময় আমরা বলি যে সরি। সরি এই কথাটার মধ্যে আসলে ভার্ব নেই। আসলে এখানে কিন্তু ভার্ব আছে। পূর্ণাঙ্গ সেন্টেন্সটা ছিল I am sorry। কিন্তু যখন আমি কথা বলতে গেলাম, তখন কিন্তু আমার পুরোটা বলার প্রয়োজন হচ্ছে না, সেজন্য আমি বলছি না। বাট এই সেন্টেন্সের কিন্তু একটি ভার্ব থাকে। এছাড়া কথা যখন আমরা বলি, এই যে কথা বলি, যাই, আসি, ধরি, মারি, খাই, দেখি, শুনি, সবকিছুই কিন্তু কাজ, সবকিছুই কিন্তু ভার্ব। সো আমাদের কিন্তু ভার্ব শিখতে হবে। সো ভার্ব যখন আমরা শিখতে গেলাম, তখন আমরা একটা জিনিস দেখলাম এখানে। ধরুন আমি একটি এক্সাম্পল দিয়েছি এখানে, আমি যাই। এই কথাটি একটি সিম্পল একটি কথা, আমরা সবসময় এই ধরনের কথা বলে থাকি। সো আমি যাই, এটার ইংরেজি যদি আপনাকে করতে বলি, আপনি কিন্তু আন্দাজেও করতে পারবেন। আমি যাই এর ইংলিশটা কি হবে? I go। তো যখন আমরা হচ্ছে এরকম একটা সেন্টেন্স তৈরি করব যে আমি গিয়েছিলাম। খেয়াল করে দেখুন তো, গিয়েছিলাম। তো গিয়েছিলাম এটা করতে গেলেও আমার গো ভার্বকে কিন্তু আনতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখুন ১ম সেন্টেন্স এবং ২য় সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? এখানে আমি আছে, এখানেও আমি আছে। তাহলে ২ টা কিন্তু কমন পড়েছে। সো এখানে আমি I লিখেছি, এখানেও I লিখে বসে আছি। এরপর দেখতে পাচ্ছি যাই।
এখানে হচ্ছে গিয়েছিলাম। সো এই ২ টার মধ্যে আমার পার্থক্য খুঁজতে হবে। পার্থক্যটা আসলে কি? যাই মানে হচ্ছে বর্তমান আর গিয়েছিলাম হচ্ছে কিন্তু অতীত। সো বর্তমান, অতীত তার মানে এখানে একটি সময়ের পার্থক্য আছে। সো সময়ের পার্থক্যটা খুঁজতে গেলে আমরা এভাবে দেখতে পারি যে যাই এবং হচ্ছে এই গিয়েছিলাম। সো সময়ের পার্থক্য। সো সময়ের পার্থক্য নিয়ে আসলে গ্রামারে কোন পার্টটি আলোচনা করে? সময়ের পার্থক্য নিয়ে গ্রামারে আলোচনা করে কিন্তু টেন্স। সো আমরা যদি টেন্সের কাছে চলে যাই তখন কিন্তু টেন্স আমাদেরকে শিখিয়ে দেবে যে কিভাবে এই আমি যাইকে আমি গিয়েছিলাম বানাতে হবে। সো তখন টেন্স আমাকে কি করলো? টেন্স একটি স্ট্রাকচার আমাকে দিয়ে দিল। এখানে এরকম স্ট্রাকচার ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বটির পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তারপর অবজেক্ট থাকতে পারে বা নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে। দেন দেখুন যে এখানে আমরা সাবজেক্ট কমন পেয়েছিলাম আই, এবং এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। যখন আমি আই ওয়েন্ট লিখলাম তখন হয়ে গেল কি? আমি যাই হয়ে গেল আমি গিয়েছিলাম। তো এভাবে করেই আমরা শিখতে এসেছি, দেখেন ল্যাঙ্গুয়েজ শিখতে এসেছি। ল্যাঙ্গুয়েজ শিখতে এসে দেখলাম সেখানে প্রচুর ভার্বের ব্যবহার, সরি ওয়ার্ডের ব্যবহার, এবং সেই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে, বা ওয়ার্ড ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করি। এখন আমরা সেন্টেন্স তৈরি করতে গেলাম। সেন্টেন্স তৈরি করতে গিয়ে একটু কনফিউজড হয়ে গেলাম যে আসলে সেন্টেন্স কিভাবে তৈরি করব। তো করতে গিয়ে দেখলাম কি যে এখানে আমাদের ভার্ব প্রয়োজন। কারণ ভার্ব ছাড়া আমরা কোনো কথা বলতে পারি না। তো ভার্ব ব্যবহার করতে গিয়ে এখানে একটি জটিলতায় পড়ে গেলাম আমরা, যে ভার্বের কোন ফর্মটা ব্যবহার করব? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আইএনজি ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম? তখন আমরা কি করলাম? টেন্সের কাছে চলে গেলাম, যে আমাদের যেহেতু এখানে একটি সময়ের পার্থক্য রয়েছে, সো টেন্স আমাদেরকে স্ট্রাকচার দিলেও সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্সটি তৈরি করে ফেললাম এখানে। সো আমাদের কি করতে হবে? ভার্বের ব্যবহার শেখার জন্য টেন্স শিখতে হবে। তার মানে দাঁড়ালো যে আমরা যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই তাহলে স্টার্ট করতে হবে কোথায়? স্টার্টটি করতে হবে টেন্সে। টেন্স কিন্তু আমাদের সবার কাছেই কম বেশি একটু জটিল বলে মনে হয়। আসলে টেন্স কিন্তু ইংরেজিতে জটিল না। আমরা যদি দেখি একটি সেন্টেন্স সেখানে লেখা আছে আই অ্যাম গোয়িং। সো এটা দেখলে আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বাট প্রবলেম হচ্ছে বাংলাতে, যে আই অ্যাম গোয়িং এর অর্থটা আসলে কি হবে? অথবা হচ্ছে একটি বাংলা ধরে তার টেন্স অনুযায়ী কিভাবে আমরা ইংরেজি করব? এজন্য এখানে আমরা একটি ফর্মুলা সাজিয়ে রেখেছি। এখান থেকে আপনি কিন্তু খুব সহজে টেন্সটাকে আয়ত্ত করতে পারবেন। কিন্তু আমি বলে রাখছি যে আমরা যতই ফর্মুলা প্র্যাকটিস করব, যেকোনো ফর্মুলা হচ্ছে চূড়ান্ত না। এই ফর্মুলা থেকে আমরা শিখব, অর্থাৎ টেন্সের 80% এখানে কাভার হয়ে যাবে। তারপর যেটুকু বাকি থাকবে ওটা আবার অন্যভাবে আমরা শিখে নেব। অর্থাৎ যে লেসনটি যেভাবে শিখতে সুবিধা হয় সেটাকে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা দেখুন, এখানে আমি ১২ টা হচ্ছে নাম্বার দিয়েছি, সিরিয়াল নাম্বার দিয়েছি, এবং ১২ টা সিরিয়াল নাম্বারে সব জায়গাতে আমি ব্যবহার করেছি। দেখেন সাবজেক্ট হচ্ছে কিন্তু আমি। তাহলে দেখেন এখানে হচ্ছে কি খাই। এই খাওয়াকে যখন আমি কন্টিনিউয়াসে নিয়ে আসছি ২ নাম্বারে তখন হয়ে গেল খাচ্ছি। যখন আমি পারফেক্টে নিয়ে আসছি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে তখন হয়ে গেল কি খেয়েছি। আবার যখন ৪ নাম্বার অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি নিয়ে আসলাম তখন হয়ে গেল কি ১০ মিনিট ধরে খাচ্ছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এখানে আছে খাচ্ছি দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর এখানে হলো কি খাচ্ছি। কিন্তু এখানে কিন্তু সময়ের উল্লেখ আছে যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে ছিল না। তার মানে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্যটা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর টাইমের উল্লেখ থাকবে না এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর টাইমের উল্লেখ থাকবে। সো ৫ নাম্বার আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো এটা হবে খেয়েছিলাম, দেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স খাচ্ছিলাম। তারপর হচ্ছে পাস্টের দুটো বাদ দিয়েছি এখানে আমরা, যেটা হলো পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং হচ্ছে ফিউচারের ইনডিফিনিটটা আমরা ধরেছি। ফিউচার ইনডিফিনিট হচ্ছে আমি খাবো, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা হলো আমি খেতে থাকবো। ফিউচারের বাকি দুটো বাদ। বাদ মানে হচ্ছে আপাতত বাদ দিয়ে রেখেছি। কারণ হচ্ছে এই বাংলাগুলো যদি আমি লিখতাম তাহলে সবকিছু কেমন একটু এলোমেলো হয়ে যেত বা একটু কনফিউশন তৈরি হতো। সো এই ৪ টাকে আলাদা করে রেখেছি, ৪ টা আমরা পরে শিখব। বাট এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আমরা তুলে দেইনি। ৭, ৮ এবং হচ্ছে ১১, ১২ সিরিয়াল নাম্বারটা এভাবে থাকবে। কারণ আমরা যদি হচ্ছে এখানে সিরিয়াল নাম্বারটা তুলে দেই তাহলে টেন্সের যে সিকোয়েন্সটা মেইনটেইন করতে পারব না। সো এখন আপনাদের কি করণীয় কি? এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই বাংলা রূপটাকে মুখস্থ করে ফেলবেন। এটা খুবই সিম্পল একটি কাজ। তো আমি তো সব জায়গাতে কমন আছে। তাহলে হচ্ছে আমি বলার প্রয়োজন নেই। আপনি এভাবে মুখস্থ করে ফেলবেন। খাই, খাচ্ছি, খেয়েছি, সময় ধরে খাচ্ছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো এবং খেতে থাকবো। তাহলে কি খাই, খাচ্ছি, খেয়েছি, সময় ধরে খাচ্ছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো, খেতে থাকবো। পড়ার সময় কিন্তু আপনি জানবেন যে কোন টেন্সের বাংলাটা কোনটা হচ্ছে। তারপরে দেখুন যে সাবজেক্ট শুধু তো আমি না। এখানে আরো সাবজেক্ট আছে। যেমন তুমি। তুমি হলে কি হবে? খাই হয়ে যায় খাও। হ্যাঁ? তাহলে তুমি খাও। তাহলে খাও, খাচ্ছ, খেয়েছো, সময় ধরে খাচ্ছ, খেয়েছিলে, খাচ্ছিলে, খাবে, খেতে থাকবে। একটু দ্রুত বলার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনার মনে থাকবে দীর্ঘদিন। আচ্ছা, এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি সাবজেক্ট রয়েছে যেটি হচ্ছে সে। সে হতে পারে, তিনি হতে পারে, হোয়াটএভার। তাহলে দেখুন এটা আমরা প্র্যাকটিস করব। খায়, খাচ্ছে, খেয়েছে, সময় ধরে খাচ্ছে, খেয়েছিল, খাচ্ছিল, খাবে, খেতে থাকবে। এই ৩ টা এখনই মুখস্থ করে ফেলুন। প্রয়োজনে ভিডিওটাকে পজ করে রেখে মুখস্থ করে দেন নেক্সট পার্টে যাবেন।
উপরের টেবিলটি থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে কোন টেন্সে বাংলাটা কিরকম হয়, অর্থাৎ খাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে 1 নম্বর টেন্স। সেখানে হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আমরা যেটাই বলি না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তারপরে হলো আমি খাচ্ছি, সেখানে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে, তাই না? তাহলে এই স্ট্রাকচার গুলো কিন্তু ওই সেন্টেন্স গুলোকে ইংরেজি করার জন্য প্রয়োজন হবে। সো এখন একটু কাজ করব আমরা। সর্বোচ্চ ১০ মিনিট লাগতে পারে, ১৫ মিনিট লাগতে পারে, আপনার টেন্সের স্ট্রাকচার গুলো একটু মুখস্থ করে ফেলেন। সেটা হচ্ছে এভাবে মুখস্থ করতে পারেন: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এভাবে করে চারটি চারটি করে মুখস্থ করে ফেলুন। সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগতে পারে, বাট টেন্সের স্ট্রাকচারটি আপনার সারা জীবন মনে থাকবে। আচ্ছা, এখন পরবর্তী কাজ কি? আমাদের পরবর্তী কাজ হলো এই যে বাংলা সেন্টেন্স গুলো আছে এটাকে আমরা টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজি করে ফেলবো। তাহলে দেখেন আমি কি লিখেছি এখানে, আমি খাই। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট বসবে। তাহলে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে ভার্ব হলো কি ইট। তো ইটকে আমরা কোনো রকম পরিবর্তন করব না, কারণ এখানে শুধু ভি লেখা আছে মানে ভার্ব। এই ভার্বটার অপরিবর্তিত রূপটা এখানে বসবে। এরপরে দেখুন আমি খাচ্ছি। ও একটু বলে নিচ্ছি, এখানে যে অবজেক্ট আছে, যেহেতু আমার অবজেক্ট প্রয়োজন হচ্ছে না, এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে বাংলাতে। সো আমার বাংলায় যেহেতু অবজেক্ট নেই, সো আমি ইংরেজিতে অবজেক্ট লেখার প্রয়োজনীয়তা বোধ করছি না। তাহলে হচ্ছে সেন্টেন্সটি আমরা এরকম ছোট করেই স্টার্ট করব। তারপর হলো আমি খাচ্ছি। খাচ্ছি এখানে হচ্ছে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আই এর পরে সবসময় অ্যাম বসে, এটা আমরা জানি। তো সাবজেক্ট হচ্ছে আই অ্যাম, তারপর ভার্ব প্লাস আইএনজি। আমাদের ভার্বটা ছিল হচ্ছে খাই, অর্থাৎ খাওয়া। তার মানে ইট, ইটের সাথে আইএনজি যোগ করলাম, আই অ্যাম ইটিং। আমি খেয়েছি, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সেই অনুযায়ী আমরা আই হ্যাভ ইটেন লিখেছি এখানে। তারপরে আমি ১০ মিনিট ধরে খাচ্ছি, স্ট্রাকচার অনুযায়ী আই হ্যাভ বিন ইটিং ফর 10 মিনিটস। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। তারপরে হলো আমি খাবো, আই শ্যাল বা আইল ইট। এটা কন্ট্রাকশন করে শ্যালের ডাবল এটাকে ব্যবহার করা হয়েছে, আইল ইট। আমি খেতে থাকবো, আইল বি ইটিং। অলরাইট। সো এখন কিন্তু আমরা এই বাংলাটাকে শিখলাম, এবং সেই আহ, বাংলাটা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা কোন টেন্স, সেই টেন্সের স্ট্রাকচারটাকে নিয়ে আসলাম, সেই স্ট্রাকচার অনুযায়ী একটি সেন্টেন্স তৈরি করলাম। তো আপনার যদি এভাবে গ্রামার, ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার একসাথে এভাবে শেখেন, তাহলে হচ্ছে আপনার কিন্তু ভাষার প্রয়োগটা শিখে ফেলছেন। এভাবে করে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখি এবং শেখাই। তাহলে চলুন আমরা একটু নেক্সট পেজে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ভার্ব দেয়া আছে। ভার্বের উচ্চারণটা এখানে আমি দিয়েছি, এবং তারপর হচ্ছে তার মিনিংটা এখানে আছে। তার হচ্ছে পাস্ট ফর্ম এখানে আছে, এবং পাস্ট পার্টিসিপল ফর্মটাও এখানে আছে। আর এখানে মূলত পাস্ট ফর্মের যে সাউন্ডটা হবে, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা হবে, সেটা লেখা আছে। যদিও কোনো বিদেশি ভাষা বাংলায় হুবহু সাউন্ড লিখে আমরা প্রকাশ করতে পারি না। এটা হচ্ছে কোয়াইট সিমিলার, এবং যতটা ক্লোজ থাকে ততটা ক্লোজ করে এনে আমরা হচ্ছে উচ্চারণটা লেখার চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে এগুলো আমাদের কেন প্রয়োজন? এই ভার্বের যে ৩টা ফর্ম প্রয়োজন হচ্ছে, এর আগের যে পেজটা আমরা দেখেছিলাম, এই দেখুন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আসলে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলেই হবে। বাট এই যে আছে এখানে ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম, এটা আমরা কিভাবে শিখবো? এটা কিন্তু আপনাকে কেউ এসে বলে দেবে না। আপনি যখন লিখবেন বা ইংরেজি বলবেন, তখন কিন্তু আপনার নিজেকেই এটা বলতে হবে। সো বলার জন্য প্রতিটা ভার্বের পাস্ট পার্সোনাল ফর্মটা আপনার মুখস্থ থাকতে হবে। এরপরে দেখি এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি আছে, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ ভার্ব, তার মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মটা আমার জানতে হচ্ছে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের জানতে হচ্ছে, ভার্বের পাস্ট ফর্ম জানতে হচ্ছে, অ্যান্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ৩টা ফর্মই কিন্তু পরের পেজে দেয়া আছে। তো এখানে এক্সাম্পল হিসেবে কিছু ভার্ব আমি নিয়ে এসেছি, বাট এরকম কিন্তু আপনাদের যেকোনো গ্রামার বইতে পর্যাপ্ত রকম ভার্ব আছে। একটু খুলবেন, সেখানে দেখবেন কনজুগেশন অফ ভার্বস নামে একটি লেসন আছে, সেখানে কিন্তু এই ভার্বগুলোর চার্ট দেয়া থাকে। তো এখান থেকে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, মুখস্থ করার সময় আপনারা এভাবে মুখস্থ করতে পারেন। এই যে গো, এই যে গো, এই ওয়ার্ডটির মিনিং কিন্তু আমরা জানি, কিন্তু সব ওয়ার্ডের মিনিং জানি না। তবে চার্টে যে ওয়ার্ডগুলো থাকে বেশিরভাগ ওয়ার্ডের মিনিং কিন্তু সবারই জানা থাকে। তারপর একটু গুছিয়ে পড়ার প্রয়োজন। সো কি করবেন, এই যে গো আপনারা এভাবে পড়তে পারেন: গো যাওয়া, গো ওয়েন গন, খাম আসা, খাম খেম খাম, ডু করা, ডু ডিড ডান, রিড পড়া, রিড রেড রেড। এভাবে করে মুখস্থ করবেন, এবং পাশাপাশি স্পেলিংটা একটু শিখে নেবেন। তো এভাবে করে কিন্তু আমরা সেন্টেন্সের প্রাথমিক ধাপটা অতিক্রম করতে পারি, অর্থাৎ এভাবে করে সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে পরবর্তী লেসনগুলোতে আমরা ধাপে ধাপে সেন্টেন্স তৈরি করা, সেন্টেন্সকে বড় করা এবং সেন্টেন্সের ব্যবহার সবকিছু নিয়ে আলোচনা করতে থাকবো। আমরা জানি টেন্স খুবই কমপ্লিকেটেড একটি বিষয়, তবে এটা কিন্তু অনেক সহজ যদি আপনি
টেন্সের স্ট্রাকচার শুধু মুখস্থ না করেন, টেন্সের স্ট্রাকচার মুখস্থ করে জেনে সেগুলোকে যদি আপনি সেন্টেন্সে প্রয়োগ করেন দেখবেন অনেক সহজ। যে সকল কারণে আমরা টেন্স শিখতে পারি না সে কারণগুলো এখানে আমি একটু আলোচনা করেছি। সো সময় করে একটু পড়ে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আসছে। সো আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থাকুন যাতে হচ্ছে আপনারা উপকৃত হতে পারেন। আর কোনো কিছু জানা থাকলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।